শুধু হাতটা খোলা থাক, পাটা বন্ধ থাকুক। আনাইশা বলল। তুই কি আমাদের বিশ্বাস করিস না উদিত? উদিত বলল, বিশ্বাস অবশ্যই করি, কিন্তু কি বলতো, তোরা তো শুধু আমার ফ্রেন্ড না, মাইশারও ফ্যান, তাই ঠিক ভরসা করতে পারছি না। আসি। কিরে তানজিন, ওয়াহিদকে দেখছিস? যাবি না? তাইজিন আর ওয়াহিদ এতক্ষণ বেশ অবাক হয়ে শুধু উদিতকে দেখছিল। এতটা বদল একটা মানুষের মধ্যে কিভাবে হয়? এরকম কি চেনা মানুষগুলোর মধ্যে অচেনা রূপ লুকিয়ে থাকে? সবারটা কি এতটাই ভয়ঙ্কর হয়? উদিত এগিয়ে যেতেই তাইজিন আর ওয়াহিদ ওর পিছু পিছু গেল। তবে যাওয়ার আগে ভাবনা আনাইশা আর লিপিকাকে কিছু একটা ইশারা করলো। মাইশার চোখে সেটা পড়লো, বুঝলো তার ফ্রেন্ডরা তাকে বাঁচাতে নিশ্চয়ই কোনো বুদ্ধি করে এসেছে। উদিত বের হতেই আনাইশা দৌড়ে গেল বারান্দায়। ওদের গাড়ি বের হতে দেখে আনেশা ঘরে এসে ওদের বলল, চলে গেছে, এখন বল। ভাবনা মাইশাকে জড়িয়ে ধরলো, বলল, আমরা অনেক ভয় পেয়ে গিয়েছিলাম তোকে এইভাবে নিয়ে আসায়, আর যখন উদিতের ব্যাপারে জানলাম তখন ভয়টা আরও বেড়ে গেল। বাধ্য হয়ে আমাদের এই নাটকটি করতে হচ্ছে। প্লিজ দোস্ত, রাগ করিস না। মাইশা ভাবনাকে ছাড়িয়ে জিজ্ঞাসা করলো, তোরা এখানে কেন আসলি বলতো? উদিত সত্যি ভীষণ ভয়ানক, ওর মাথায় সমস্যা আছে, ও মানসিকভাবে অসুস্থ। আমি বুঝতে পারছি তোরা আমায় সাহায্য করতে এসেছিস, কিন্তু এতে তো তোদের রিস্ক আছে। আর আনাইশা, তোর তো নতুন শ্বশুর বাড়ি, তাড়াতাড়ি বাড়ি না ফেলে কে কি ভাববে বলতো? আনাইশা মুচকি হেসে মাইশার পাশে বসে বলল, আমার বিপদে তুই আমার পাশে ছিলি, আর তোর বিপদে আমি তোর পাশে থাকবো না? বাকি রইল শ্বশুরবাড়ির কথা। আমি সীমান্তকে সব বলেছি, আর শ্বশুরবাড়ির কাউকে বলার প্রয়োজন নেই। বাকিটা পরে বলবো। আপাতত আমাদের এইখান থেকে পালাতে হবে। মাইশা বলল, কিন্তু কিভাবে? আর তোরা আমি এখানে আছি জানলি কি করে? লিপিকা বলল, এইটা আবার আরেকটা মিস্ট্রি, বুঝলি মাইশু? অচেনা একটা নাম্বার থেকে ভাবনার হোয়াটসঅ্যাপে মেসেজ আসে। আমরা যখন চিন্তা করেছিলাম কি করব না করব, ঠিক সেই সময়ই মেসেজটা আসে। তোকে কোথায় নিয়ে গেছে আর কিভাবে নিয়ে গেছে, কোন রাস্তা দিয়ে নিয়ে গেছে, এমনকি উদিতের আসল পরিচয় সব কিছু ছিল সেইখানে। আমরা পরে ফোন দেই, অবশ্য ওই নাম্বারে কিন্তু বন্ধ বলে ফোন। আর সব থেকে অবাক করার বিষয় হলো, মেসেজ এসেছিল একটা, সেখানে লেখা যে মাইশাকে যে করে হোক বাঁচতে হবে, ওকে উদিতের থেকে রক্ষা করার দায়িত্ব তোমাদের সবার। মাইশা অবাক হয়ে বলল, কি বলছিস? দেখা তো আমার মেসেজটা। মাইশা ভাবনার কাছে ফোনটা নিয়ে সবটা মিলিয়ে দেখলো লিপিকা যা বলেছে সব সত্যি। লিপিকা বলল, আমরা উদিতের বাবা মাকে ফোন দিয়েছি, কিন্তু ওনারা বলল উদিত না চাইলে ওকে কোনোভাবেই কোথাও নিয়ে যাওয়া সম্ভব না। ওনারা বলেছেন যে করে হোক উদিতকে ঘুম পাড়িয়ে দিতে। ধীরে ধীরে এখন ওর অসুখটাও বাড়ছে, জলদি ট্রিটমেন্ট না করলে অবস্থা আরও খারাপ হবে। তাই আজকে রাতের মধ্যে ওনারা আমাদের সাহায্যে যা করার করবে। মাইশা বলল, কিন্তু কিভাবে? উদিত তো তোদের বিশ্বাস করবে? উদিত? সেই সময় দরজার কাছে থেকে আওয়াজ আসলো। কিসের কথা হচ্ছে? উদিতের গলা পেতেই সবাই চমকে গেল, চুপ করে দাঁড়িয়ে গেল। উদিত কি সবটা শুনে নিয়েছে? ভাবনা ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো, উদিত, তুই চলে আসলি? উদিত, তাইজিন আর ওয়াহিদ ঘরে ঢুকতে ঢুকতে জবাব দিল, হ্যাঁ, ভাবলাম মাইশার পছন্দ মতন একটা বিয়ের শাড়ি অর্ডার করে নিব, কিন্তু তোরা কিসের কথা বলছিলি? সবাই চুপ করে একে অপরের দিকে তাকাতেই মাইশা ব্যাপারটা সামাল দিতে বলল, তুই আমার পা বেঁধে রেখেছিস যে ওটাই বলছিল যে উদিত আমাদের বিশ্বাস করে না, এটাই আর কি। উদিত মাইশার কাছে ভ্রুকুচকে এগিয়ে গেল। মাইশার কাছে ঘেঁষে বসতেই মাইশা সরে যাবে তার আগেই উদিত মাইশার কোমর ধরে নিজের কাছে টেনে নিল। মাইশার ইচ্ছা করছে উদিতকে ঠেলে দূরে সরিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার, কিন্তু সেটা সম্ভব না। উদিতকে বিশ্বাস করাতে হবে যে মাইশা পালাবে না। মাইশা সব মেনে নিয়েছে। মাইশাকে এভাবে জোর করে নিজের কাছে টানতে দেখে ভাবনার ভীষণ রাগ হলো। মন চাইল উদিতের কাছ থেকে ওকে নিয়ে আসতে, কিন্তু ওর হাত পা বাঁধা। কি ব্যাপার বলতো, এত শান্ত হলি কিভাবে? ভাবনা, লিপিকা, আনাইশা তো ভালোই বুঝতে পারছে দেখছি। মাইশা মুখে জোর করে হাসি টানার চেষ্টা করে বলল, আসলে কি বলতো, আমি বুঝেছি মরিচিকা পেছনে ছোটার বদলে আমার বাস্তবে ফিরে নিজের জীবনটাকে এগিয়ে নেওয়া উচিত। উদিত হাসলো, নিজের ফোন বের করতে করতে বলল, খুব ভালো, এবার তোর বুদ্ধি হয়েছে। নে, এবার পছন্দ মতন একটা শাড়ি সিলেক্ট করতো। মাইশার ইচ্ছা নেই এইসব কিছু করার, কিন্তু আপাতত উদিতকে সামলানোর জন্য সে যে কোনো একটা শাড়ি সিলেক্ট করলো। উদিত সেটা অর্ডার করলো। তারপর ওয়াহিদ আর তাইজিনের কাছে গিয়ে নিজের জন্য একটা পাঞ্জাবি সিলেক্ট করলো, মাইশার শাড়ির রঙের সাথে ম্যাচ করে। এসব কোনোটাতেই তাদের কারো সায় নেই।
কিন্তু কিছু করার নেই বলে সবাই হাসি মুখে সাহায্য করছে উদিতকে। বিয়ের আগে শরবত দিচ্ছিস যে, কি ভাবছিস আমি নার্ভাস? ভাবনার হাতে শরবত দেখে উক্ত কথাটি বলল উদিত। ভাবনা ঘাবড়ে গেল। উদিতকে ঘুমের ওষুধ খাওয়ানোর দায়িত্ব ওকেই দেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যে কাজই চলে আসবে, যা করার এখনই করতে হবে, নইলে বিয়ের সময় হয়ে গেলে উদিতকে আর আটকানো যাবে না। সবাইকে দিলাম তো, তাই তোর জন্য নিয়ে আসলাম, খেয়ে নে, ভালো লাগবে। তোরও তো কম ধকল যায়নি সকাল থেকে। উদিত একটু ভেবে মুচকি হেসে শরবতটা নিল আর এক চুমুকে পুরোটা সাবার করে দিল। ভাবনা পারছে না, শুধু মনে মনে লে পাগলু ডান্স করছে। ভাবনাকে শরবত হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে উদিত ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো, দাঁড়িয়ে আসিস যে, যা রেডি হ। আর মাইশাকে? বাকিটা বলার আগেই উদিতের চোখগুলো টিমটিম করতে লাগলো, অর্থাৎ ওর ঘুম চলে এসেছে। ভাবনাকে কিছু বলার আগে এসে সোফায় লুটিয়ে পড়লো। ভাবনা ইয়াহু বলে দ্রুত মাইশা আর বাকি সবার কাছে গেল। কাজ হয়ে গেছে, জলদি বের হ। মাইশা আর বাকিরা সাথে সাথে তল্পি তল্পা নিয়ে নিচে নামতে লাগলো। মাইশাকে যেহেতু শাড়ি পরাতে হবে, তাই উদিত নিজেই ওর পায়ের শিকলটা খুলে দিয়েছিল। সেই জন্য মাইশারও পালাতে অসুবিধা হয়নি। ওরা নিচে নেমেই দেখলো উদিত শুয়ে আছে। ধীর পায়ে সেখান থেকে বেরিয়ে মেইন গেটের কাছে চলে গেল। সেখানে অপেক্ষা করছিল উদিতের মা বাবা আর পাগলা গারদের কিছু লোকজন, যারা উদিতকে হাসপাতালে নিতে এসেছে। মাইশা সহ বাকি সবাইকে দৌড়ে বের হতে দেখে উদিতের বাবা জিজ্ঞাসা করলো, তোমরাই ওরা না যারা ফোন দিয়েছে? সবাই একসাথে মাথা নাড়ালো। উদিতের মা বলল, জলদি দরজা খোলো, উদ্দিত যদি জেগে যায়। তাইজিন বেশ গর্ব করে বলল, চিন্তা করবেন না আন্টি, আমি নিজের দোকানে গিয়ে উদিতের জন্য হাই পাওয়ারের ওষুধ এনেছি, কিছু হবে না, আপনারা ধীরে সুস্থ আসুন। ওয়াহিদ দরজা খুলতেই সবাই একসাথে উদিতের বাসায় ঢুকে গেল, কিন্তু দরজার কাছে যেতেই লোকগুলো আটকে গেল। মাইশা আর ওর বন্ধুরা সবাই মেইন গেটের কাছে থাকায় বুঝলো না ওদের আটকে যাওয়ার কারণ। ওরা দেখতে যাবে তার আগেই হাতে গান নিয়ে উদিত দরজা দিয়ে বের হলো। ওয়াহিদ পিছিয়ে গেল সাথে সাথে। লিপিকা আর আনাইশা মাথায় হাত দিল। তাইজিনকে গুঁতা দিয়ে জিজ্ঞাসা করলো, ঘুমের ওষুধ এনেছিলি তো? তাইজিন ভয়ে ভয়ে জবাব দিল, নিঃসন্দেহে এটা ঘুমের ওষুধ ছিল। মাইশার কিছু মনে হতেও জিজ্ঞাসা করলো, এক্সপায়ার ডেট দেখেছিলি তো? তাইজিন জিহবাই কামড় দিল। ওরা দেখতে ভুলে গেছি। ওয়াহিদ তাইজিনের মাথায় হালকা বাড়ি দিয়ে বলল, তোর মতো ফ্রেন্ড থাকতে আর শত্রুর দরকার নাই রে। তাইজিনের গর্বে ফুলে ওঠা বুকটা নিমেষেই চুপসে গেল। সেই সময় শোনা গেল উদিতের হুঙ্কার, মাইশা, তুই আমাকে এভাবে ঠকালি? আমি তো তোকে ভালোবেসেছি বল, আর তুই আমাকে আমার সোকল্ড মা বাবার সাথে মিলে পাগল গাড়োতে পাঠাতে চাইলি? এতটা নিষ্ঠুর তুই! আর তোদের তো আমি বন্ধু ভেবেছি, তোরা কিভাবে মন করতে পারলি? আনিশা আমতা আমতা করে বলল। উদিত শোন, দেখ। উদিত গানটা নিয়ে এগিয়ে আস্তে আস্তে বলল, আর কোনো কিছু দেখার বা শোনার নেই। আমি বুঝেছি তোদের ওপর ভরসা করা আমার ঠিক হয়নি। মাইশা, আয় তুই, আমার কাজী অফিসে গিয়ে বিয়ে করব। উদিত মাইশার দিকে এগোতে নিলেই মাইশা 2 পা পিছিয়ে যায়। উদিত মাইশার থেকে নিজের দূরত্ব মেটানোর আগে উদিতের মা বাবা পাগলা গারদ থেকে আসা লোকজনকে কিছু একটা ইশারা করে। দ্রুত ওনারা লাঠি দিয়ে উদিতের কাছে এসে উদিতের হাতে বাড়ি দেয়। উদিতের হাত থেকে গানটা ছিটকে অন্য জায়গায় পড়ে যায় আর উদিত হাত ধরে বসে পড়ে। উদিতের মা ছেলের একটু কাছে এসে বলে, তোকে তোর মতো ছেড়ে না দিয়ে আগেই যদি আমরা 3 চিকিৎসা করতাম, তাহলে হয়তো একটা নিরীহ মেয়েকে তোর বন্দি হয়ে থাকতে হতো না। উদিতের বাবা বললেন, আমরা আগেই তোমাকে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাদের ভয় দেখিয়েছে যে তুমি নিজেকে শেষ করে দিবে, তাই আর এগোনো সাহস পাইনি। কিন্তু আর না, আজকে তোকে যেতেই হবে। সুস্থ হয়ে তুই আবার আমাদের মাঝে ফিরে আসিস। উদিত ভয় পাওয়ার বদলে হুহা করে হেসে উঠল। নিজের পিছনে লুকিয়ে রাখা একটা চাকু বের করতে করতে বলল, আমাকে তোমরা তোমাদের মন মতন ছেড়ে দিয়েছো, এখন হুট করে এসে নিজের অধিকার ফলাতে পারো না। আমি মাইশাকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব। এখন হয়তো ওর রাগ হবে, কিন্তু কিছুদিন পর আমার ভালোবাসায় মুগ্ধ হবে। ও সব রাগ অভিমান ভুলে যাবে, আমি নিশ্চিত। উদিত উঠে মাইশার দিকে এগিয়ে যাবে, তার আগে লোকগুলো উদিতের পিছনে বেশ জোরে আঘাত করলো। উদিতের হাত থেকে চাকুটাও পড়ে গেল, কিন্তু এবার লোকগুলো থামলো না, অনবরত মারতেই থাকলো উদিতকে। উদিত এক হাত বাড়িয়ে মাইশাকে উদ্দেশ্য করে বলল,
আমি সব আঘাত সয়ে নিতে পারবো মাইশা, শুধু তুই আমাকে ছেড়ে যাস না, আমি তোকে খুব ভালোবাসি। মাইশার মন চাইলো ছুটে গিয়ে উদিতকে ধরতে আর লোকগুলোর থেকে বাঁচাতে, কিন্তু পরক্ষণে বুঝলো উদিতকে নিয়ে যাওয়ার জন্য ওকে কাবু করা জরুরি। উদিতের মা স্বামীর হাত চেপে ধরে বললেন, ওদের একবার থামতে বলো, আমার যে ভীষণ কষ্ট হচ্ছে। প্রিয়তমা স্ত্রীকে জড়িয়ে ধরে অশ্রু ত্যাগ করলেন উদিতের বাবা। মাইশার বন্ধু মহলেরও ভীষণ কষ্ট হচ্ছে এই দৃশ্য দেখতে। লিপিকা আর আনাইশা তো চোখ খিচে বন্ধ করে অন্যদিকে তাকিয়ে আছে। ওয়াহিদ আর তাইজিনা অনেক কষ্টে নিজেদের সামলে রেখেছে। ভাবনা মাইশাকে ধরে রেখেছে, কিন্তু যখন উদিতের মাইশার দিকে তাক করে রাখা হাতটা নেমে মাটি ছুলো, তখন আর নিজেকে আটকে রাখতে পারল না মাইশা। ছুটে গিয়ে উদিতের 2 হাত ধরল। লোকগুলো থেমে গেল সাথে সাথে। মাইশা উদিতকে ধরেছে দেখে ওই বেদনাদায়ক অবস্থায়ও উদিত হাসলো। মাইশার দিকে করুণ চোখে তাকিয়ে বলল, আমার ভালোবাসাকে তুই ভালোবাসিস না মাইশু? মাইশা কাঁদছে। উদিত যখন ওকে ধরে আনে তখনও ওর এতটা কষ্ট হয়নি যতটা এখন হচ্ছে। মাইশাকে কাঁদতে দেখে নিজেকে আর স্থির রাখতে পারলো না ভাবনা, লিপিকা, আনাইশা। মুখ চেপে তারাও কাঁদতে থাকলো। কষ্ট হবে না কেন? তারা কি কোনোদিন ভেবেছিল তাদের প্রিয় বন্ধুকে তাদের সামনেই এভাবে মার খেতে হবে? 3 বছর ধরে ওরা একে অপরকে প্রোটেক্ট করেছে, কিন্তু আজকে সেই প্রিয় বন্ধুকে নিজেদের সামনে কষ্ট পেতে দেখেও কিছু করতে পারছে না তারা। মাইশা উদিতের কথার জবাব না দিয়ে বলল, তুই সুস্থ হয়ে যাবি উদিত। তোর এই গভীর ভালোবাসা অপাত্রে দান করিস না, তোর জন্য ঠিক কেউ না কেউ আছে। উদিত কোনো রকমে বলল, আমার শুধু তোকে চাই, আমি তোর জন্য সুস্থ হয়ে আসবো, ততদিন অপেক্ষা করবি তো? মাইশা শুধু কাঁদছে। মিথ্যা প্রতিশ্রুতি কিভাবে দিবে এই মানুষটাকে, যে তাকে এতটা ভেঙে চুরে ভালোবাসে? উদিতকে লোকগুলো তুলে নিয়ে গেল। পুরোটা রাস্তা যাওয়ার সময় উদিত শুধু নিষ্পলকভাবে মাইশার দিকে তাকিয়েছিল। মনে মনে হয়তো ভাবছিল তার ভালোবাসাকে সে জয় করবে একদিন। উদিত যাওয়ার আগে সবাইকে বলল, তোরা সবাই আমার মাইশাকে দেখে রাখিস, আমি আসবো, ওকে নিয়ে যেতে আমি আসবো। তুই আমার জন্য অপেক্ষা করিস মাইশু, এত বছর আমি অপেক্ষা করিস, আর তুই এখন অপেক্ষা করবি তো? মাইশা উত্তর দিল না। উদিতের যাওয়ার দিকে তাকিয়ে বলল, তোর জীবনে খুব ভালো কিছু হবে উদিত, তুই কেবল সুস্থ হয়ে আয় একবার, আমি তোকে আমার ভুলিয়ে দেবো, কথা দিচ্ছি আমি। মাইশা বাসায় ফিরতে না ফিরতেই ভাবনার মা বাবা ওকে ঘিরে ধরে আদর করতে করতে বিভিন্ন রকম প্রশ্ন করতে থাকে, যেমন ও ঠিক আছে কিনা, উদিত ওকে কোনো আঘাত করেছে কিনা, ওর কোনো ব্যথা লেগেছে কিনা, উদিত ওর উপর কোনো নির্যাতন করেছে কিনা, এইসব। মাইশা প্রশ্নের উত্তর দেওয়ার আগেই আজ একটা প্রশ্ন শুরু হয়ে যাচ্ছে আবার। ভাবনা সৃজনীর কাঁধে হাতের কনুই দিয়ে রেখে শুধু দেখছে ওদের কাণ্ডকীর্তি। ঠিক আছে, মাইশাকে ধরে নিয়ে গেছে তাই ওকে আদর করছে, কিন্তু ভাবনাকেও তো দেখা উচিত। ওই তো গিয়েছিল মাইশাকে বাঁচাতে, ওর জীবনেও একটু হলেও তো রিস্ক আছে। আমারও তো একটু খোঁজ নিতে পারো। ভাবনার মা মুখ ভেঙচি দিয়ে আবার মাইশার হাত পা দেখতে লাগলো কোথাও আঘাত লেগেছে কিনা। সৃজনী আর পারল না নিজের হাসি আটকাতে। নিজের বাড়িতে ভাবনাকে এতটা অপমান প্রায়ই করা হয়, তবে আজকের অপমানটা একটু বেশিই ছিল। নিজে যেচে যেচে আদর চাইতে গিয়ে অপমান। ভাবনা সৃজনীর মাথায় টোকা দিয়ে বলল, হাসছিস কেন? ঘরের শত্রু বিভীষণ। সৃজনী মাথা চুলকাতে চুলকাতে জবাব দিল, মারছো কেন? আমি কি করলাম? শুধু তো হাসলাম। ভাবনার আগে গজগজ করতে করতে বলল, হাসবি কেন তুই? তোর উচিত আমার দুঃখে দুঃখ পাও। বেয়াদব, সহবোধ জানে না কিছু। শ্বশুরবাড়ি গিয়ে 2 দিনও টিকতে পারবি না, দেখিস। ভাবনা চলে গেল এইসব বলতে বলতে। সৃজনী ক্যাবলা কান্তের মতন সেদিকে তাকিয়ে রইল। আশ্চর্য, সে কি এমন করলো যে ভাবনা আপু রাগ করতে করতে একেবারে শ্বশুরবাড়ি পর্যন্ত চলে গেল? মামনিও তো ওকে এভাবে কোনোদিন বলেনি, এমনকি আপুও বলেনি। আশ্চর্য তো। মামনি এবার ছাড়ো, আমি ঠিক আছি তো, আমি ঘরে গিয়ে ফ্রেশ হয়ে আসছি। ভাবনার মা মেয়েকে ছাড়তে চাইলেন না। ভাবনার বাবা বললেন, তুমি গিয়ে মেয়েটার জন্য খাবার রেডি করো, ও ফ্রেশ হয়ে আসুক, তখন না হয় কথা হবে। ভাবনার মা এবার মেয়েকে ছাড়লেন। মাইশা ছাড়া পেতে এক প্রকার দৌড়ে নিজের ঘরে চলে গেল। সত্যি বলতে অতিরিক্ত শাসন যেমন ভালো না, অতিরিক্ত আদরও তেমন ভালো না, বদহজম হয়ে যায়। মাইশা ঘরে ঢুকেছে দেখে ভাবনা মাইশার পিছু পিছু ওর সাথে চলে আসলো। কিরে তুই এখানে? মেজাজ ভালো না, বিরক্ত করিস না একদম। ভাবনা দেয়ালে হেলান দিয়ে চোখ ছোট ছোট করে বলল, কেন এত আদর পেলি তাও তোর মেজাজ ভালো হয়নি? মাইশা বিছানায় বসতে বসতে বলল, অতিরিক্ত ভালোবাসা ভালো না রে, বদ হজম হয়ে যায়, যে কোনো মুহূর্তে বমিও হতে পারে।
ভালো হবে তুই ফাত্রা ছেলেদের মতো দাঁড়িয়ে না থেকে ঘরে যা। ভাবনা যদিও যেত, কিন্তু মাইশা ওকে ফাত্রা বলল দেখে দাঁড়িয়ে গেল। বলল, কেন যাব? আর ফাত্রামি কি করলাম? মাইশা চোখ রাঙিয়ে বলল, যাবি নাকি তোর উপর বমি করব? ভাবনাকে আর দেখে কে, অমনি দৌড় এসেছিল মাইশাকে জ্বালাতে, আর উল্টো নিজেই বোকা বনে দৌড় দিল। মাইশা ভাবনা যেতেই হাসতে লাগলো। তারপরে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসেই নিজের ফোনটা চেক করতে লাগলো। ভাগ্যিস সেদিন ফোন নিতে ভুলে গিয়েছিল, নইলে উদিতের যা রাগ। দেখলো অতিরিক্ত রেগে না মাইশার ফোনটাই ভেঙে দেয়। ফোন চেক করতেই দেখলো কিছু আননোন নম্বরে অনেকগুলো কল। আশ্চর্য, এতবার কল দিয়েছে অথচ দেখেনি যে নম্বরটা সঠিক কিনা। মাইশা যাদের চেনে তাদের সবার নম্বরই সেভ আছে, তাহলে নিশ্চয়ই এটা অচেনা কারো নম্বর। মাইশা ব্যাপারটা বেশি তোয়াক্কা না করে খেতে চলে গেল। উদিতকে নিয়ে যেতেই দ্রুত বাসার উদ্দেশ্যে রওনা দেয় আনাইশা। তার শাশুড়ি তো বলেই দিয়েছিল তাকে রাত 8টার মধ্যে বাড়িতে ফিরতে হবে। এখন 7:30 বাজে। অবশ্য কাছে চলেই এসেছে। ভাগ্যিস গাড়িটা নিয়ে গিয়েছিল, নইলে বিপদে পড়লে সব কিছুই কম কম পাওয়া যায়। প্রায় এমন হয় আনাইশার সাথে। গাড়ি বাড়ির ভিতরে প্রবেশ করতেই আনাইশা দ্রুত দরজা খুলে প্রায় দৌড়েই বাড়ির ভিতরে ঢুকে যায়। 3 পিস পরা ছিল বলে খুব তাড়াতাড়ি ঘরে ঢুকতে পেরেছে। সবার আগে নিজের ঘরে চলে গেল। যেহেতু সম্মুখে আগে সীমান্তের ঘর, তাই ঘরে এসেই দেখলো সীমান্ত ল্যাপটপ নিয়ে কাজ করছে। আনাইশা কিছু বলতে যাবে তার আগেই আনাইশাকে ঘরে ঢুকতে দেখে ওর কাছে এগিয়ে যায় সীমান্ত। বলে, আপনি ঠিক আছেন? সব সমস্যা মিটেছে আপনার? আনাইশা একে তো দৌড়ে এসেছে, তার উপর সিঁড়ি বেয়ে এসেছে। সব মিলিয়ে হাঁপানি রোগীর মতন তার হাঁপানোটা স্বাভাবিক। আনাইশাকে জোরে জোরে শ্বাস নিতে দেখে সীমান্ত কোনো প্রশ্ন করল না, ওকে সোফায় বসিয়ে দিল। পানির গ্লাস এগিয়ে দিয়ে পানি খেতে বলল আনাইশাকে। আনাইশাও ঢোক ঢোক করে 1 গ্লাস পানি 1 নিমিষেই শেষ করে দিল। সীমান্ত পানির গ্লাসটা রেখে আনাইশার থেকে সামান্য দূরত্ব বজায় রেখে ওর পাশে বসলো। আনাইশা বলল, সব কিছুর সমাধান হয়ে গিয়েছে, মাইশাও সেফ আছে, আর উদিতকেও আমরা রিহাবে পাঠিয়েছি। সীমান্তকে যেহেতু আনাইশা সবটা আগেই বলেছিল, তাই সীমান্ত বুঝে গেল সব। বলল, আপনারা আগে বুঝতে পারেন ইনি যে উদিন এমন? আনাইশা মাথা নাড়িয়ে না বলল, ও তো ওষুধ খেয়ে নিজের রাগকে কন্ট্রোল রাখতো। গতকাল ওষুধ খাইনি, তাই নিজেকে সামলাতে পারিনি। আমি তো শুধু এটা ভাবছিলাম যে নিজের চোখে নিজের ফ্রেন্ডকে এভাবে কষ্ট পেতে দেখব। এটা আমাদের কখনো কল্পনাই ছিল না। সীমান্ত হালকা হাসলো, বলল, আপনাদের বন্ধুত্ব ভীষণ গভীর, তাই না? আনাইশাও মুচকি হেসে বলল, আমাদের মতন বন্ধুত্ব এই যুগে পাওয়া মুশকিল। আপনি কখন এসেছেন? সীমান্ত সোফায় হেলান দিয়ে বলল, কিছুক্ষণ আগে ফ্রেশ হয়ে নিলাম, ভাবলাম আপনি আসলে একসাথে খাবার খাওয়া যাবে। আনাইশা সোফা থেকে উঠে দাঁড়ালো, খানিকটা বিচলিত কণ্ঠে বলল, তার মানে আপনি অফিস থেকে এসে এখনো খাননি? কি বলছেন? দাঁড়ান, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আপনাকে খেতে দিচ্ছি। আনাইশার ব্যস্ততা দেখে মনে অনেকটা শান্তি পেল সীমান্ত। মেয়েটা অনেকটাই তাকে ভরসা করতে শুরু করেছে হয়তো। আনাইশা যাবে তার আগেই সীমান্ত ওকে আটকে বলল, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি? আপনি ভালো মতন পড়াশুনো করতে চান না আমি জানি, আপনি প্রতিষ্ঠিত হতে চান আমি সেটাও জানি, কিন্তু আপনি কি এটা মনে করেন যে স্বামী স্ত্রী নিজেদের মধ্যে কোনো কথা থাকতে পারে না? আপনি কি এমন করেন যে স্বামী স্ত্রী দুজনে দুটো আলাদা সত্তা, আলাদা মানুষ, কেউ কারো উপর দখলদারি করতে পারে না? বিয়ে মানে কি শুধু দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য? আনাইশা মুচকি হাসলো, পিছু ফিরে বলল, আমার মতে স্বামী স্ত্রী দুটো আলাদা মানুষ, দুটো আলাদা সত্তা হলেও আল্লাহ সবাইকে জোড়া করে পাঠিয়েছেন, যাতে তারা একে অপরের মানসিক শান্তি হতে পারে, যাতে তারা বিপদের সময় একে অপরের ভরসা হতে পারে, একে অপরের সাথে থাকতে পারে, পাশে থাকতে পারে। আমার মতে এতে কখনোই কারো স্বাধীনতা ক্ষুণ্ণ হয় না। যদি একে অপরকে বোঝা যায় তবে সেই সংসার ভীষণ সুখের হয়। আর স্বামী স্ত্রীর একসাথে সুখে থাকলেই না তারা তৈরি করতে পারবে একটা সুখের পরিবার, তাই না? সীমান্ত একটা স্বস্তি নিঃশ্বাস ফেলল। আনাইশার দিকে তাকিয়ে বলল, ঠিক এই রকমের মনোভাবের কাউকে পাবো বলেই এতদিন বিয়ে করিনি। আমার চয়েস ভুল হয় না, সেটা আপনি আমার প্রমাণ করে দিলেন। ইস,
যদি মা বাবা বুঝতো কথাটা। আনাইশা সীমান্তর দিকে তাকালো। ছেলেটার মনে এক আকাশ পরিমাণ আফসোস। সন্তান সত্যিই একটা মুক্ত জীবন চায়, কিন্তু সেই জীবনে মা বাবা থাকবে না এমনটা কোনো সন্তানই চায় না। সীমান্তকে দেখে বুঝতে পারলো আনাইশা কেন সীমান্তের বড় বোন ওকে তার সাথে বিয়ে দেওয়ার জন্য এত তোড়জোড় করেছে। আনাইশাকে না পেলে কি সীমান্ত অন্য কাউকে বিয়ে করত? সে কি পারতো আনাইশার মতন ভাবতে? নাকি সেও খুশি হতো এইরকম স্বাধীন জীবন পেয়ে? আপনি ফ্রেশ হয়ে আসুন, যান, আমার ভীষণ খিদে পেয়েছি। আনাইশা চলে গেল ফ্রেশ হতে। মাইশা ঘরে ঢুকতেই আওয়াজ পেল ফোন বাজছে। সে নিশ্চিত ওই আননোন নাম্বারটা কল করেছে। সত্যি যদি তাই হয় তাহলে কতগুলো কথা শুনিয়ে দেবে সে, কিন্তু তার আগে নিশ্চিত হতে হবে সত্যি অচেনা কেউ কিনা। মাইশা গিয়ে ফোন ধরে সোজাসুজি সালাম দিয়ে জিজ্ঞাসা করলো কে। ওই পাশ থেকে শুধু ঘন ঘন নিঃশ্বাসের আওয়াজ আসলো। মাইশা বিরক্তির সুরে আবার জিজ্ঞেস করলো কে। এবার অপর পাশের মানুষটা উত্তর দিল, আমি ইরশাদ। তুমি ঠিক আছো মাইশা? ঈর্ষাদ নাম শুনতেই চমকে উঠল মাইশা। ঈর্ষাদ ওকে এতবার ফোন দিয়েছে, কিন্তু কেন? আর হুট করে ওরই বা খোঁজ নিচ্ছে কেন? আপনি আবার খোঁজ নিচ্ছেন হঠাৎ? ঈর্ষাদ কিছু বলল না, বিচলিত কণ্ঠে আবার জিজ্ঞাসা করলো, তুমি ঠিক আছো? কেউ তোমার কোনো ক্ষতি করেনি তো? মাইশা আস্তে করে বলল, ঠিক আছি। এরপর আর কথা হলো না দুজনের মাঝে। নীরবতা কাটিয়ে মাইশা যখন ফোন রাখতে যাবে তখনই ওই পাশ থেকে ঈর্ষাদ বলল, আগামীকাল তোমাকে নিতে আসছি, ব্যাগ রেডি রেখো। মাইশাকে কিছু বলতে না দিয়ে দ্রুত ফোন কাটলো ঈর্ষাদ। মাইশা স্তব্ধ। ঈর্ষাদ কি নিজের মধ্যে নেই নাকি? এসব কি বলছে? আর ওকে নিয়েই বা কেন যাবে? নিতে গেলেও ওর মামুনি বাবাই তো যেতে দিবে না। কি করতে চাইছে কি ঈর্ষাদ? এ আবার কোন নাটক শুরু করলো? সব রেডি করে ফেলেছেন এইখানে, নিচে গিয়ে খেলে হতো না? সীমান্ত প্লেটে ভাত বাড়তে বাড়তে জবাব দিল, দরকার কি? আমরা কেবল দুটো মানুষ, নিচে যাব। আবার ব্যাপারটা ভালো লাগবে না, আমার নিজেই বিরক্ত লাগছে। আপনি বসুন খেতেই। আনাইশা কিছু একটা ভাবলো, তারপর নিজের চুল বেঁধে রাখা গামছাটা খুলে বারান্দায় শুকিয়ে এসে দৌড়ে দরজার কাছে গিয়ে বলল, আমি আসছি, আপনি বিজলি আপাকে বলুন আর একটা প্লেটের অ্যারেঞ্জ করতে এখানে। সীমান্ত হাঁ করে তাকিয়ে রইল। আনাইশাকে কিছু জিজ্ঞাসা করবে তার আগেও চলে গেল। অগত্যা নিজের স্ত্রীর কথা শোনার জন্য বিজলিকে বলল আর একটা প্লেট আনতে। আনাইশা গিয়েছে সিনহার ঘরে। বেশি একটা কথা হয়নি তার এই ছোট ননদিনীর সাথে, কিন্তু অল্প মিশেই বুঝেছে মেয়েটা যথেষ্ট মিশুক। তাই বুকে একজোর সাহস নিয়ে দরজায় টোকা দিল আনাইশা। দরজা খোলাই ছিল। সিনহা ঘরে আসতে বলল, কিন্তু কে এসেছে সেটা সে দেখেনি। শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিল সে। যখন দেখলো আনাইশাকে তখনই উঠে বসলো আর মুচকি হেসে জিজ্ঞাসা করলো, কিছু বলবে ভাবি? আনাইশা এমন কিছু ব্যবহার আশা করেছিল মেয়েটির থেকে। বলল, তুমি ডিনার করেছো? সিনহা কিছুক্ষণ চুপ থাকলো। আনাইশার দিকে তাকিয়ে হালকা ম্লান হেসে বলল, এই বাড়িতে শুধু সবার 8টার মধ্যে বাড়িতে এসেছে কিনা সেটা দেখা হয়, কে কখন খেলো কি খেলো না সেসব খুব কমই দেখা হয়। যাই হোক, আমি খাইনি ভাবি, পরে খেয়ে নেব, তোমরা খাবার করে নাও। আনাইশা হালকা হেসে বলল, আজকে আমাদের সাথে খাবে। সিনহা চমকে দাঁড়িয়ে গেল। আনাইশার সামনে এসে বলল, সত্যি? আনাইশা মাথা দোলালো। সিনহা আবার বলল, আমি প্রায় ভাইয়ের সাথে গিয়ে খাওয়া করি, কিন্তু ভাবলাম তুমি এসেছো, তোমার সাথে যাওয়া ঠিক হবে না, তাই ঘরে বসে খেতে হবে ভাবছিলাম। আনাইশা একটু রাগ রাগ ভাব নিয়ে বলল, তোমার বুঝি আমাকে এমন মনে হয়? আরে খাওয়া দাওয়া হজম হয় তখন যখন সেটা সবাই মিলে একসাথে খাওয়া হয়। দুই একটা গল্প করব আবার খাবো, এটাই নিয়ম হওয়া উচিত বলে আমি মনে করি। নইলে আমার একদম ভালো লাগে না। তোমার ভাইয়াকে দেখে তো মনে হয় রসকস বেশি নেই। তুমি আর আমি বরং অনেক গল্প করব আর খাবো, চলো তো। সিনহা ফোন রেখে দ্রুত ভাবিকে জড়িয়ে ধরে দৌড় দিল ভাইয়ার ঘরে। আনাইশা ও মুচকি হেসে ওর পিছু পিছু গেল। সিনহা এসেছে দেখে সীমান্ত খুশি হয়েছে বলে মনে হলো। এইটুকু বুঝেছে যে তার প্রিয়তমা স্ত্রী তার বোনকে ধরে নিচ্ছে। অবশ্য আনাইশার কাছ থেকে এমন কিছু আশা করে সে। সীমান্ত জিজ্ঞাসা করলো, তুই এইখানে? সিনহা জবাব দিল, তোদের খাবারগুলোর মধ্যে রসগোল্লার অভাব পড়েছে, তাই তো ভাবি আমাকে নিয়ে এসেছে। সীমান্ত কিছু বলল না। সিনহা জিজ্ঞাসা করলো তার প্লেট কোনটা। সীমান্ত একটা প্লেটে আরও একটু বেশি ভাত বাড়তে বাড়তে বলল, তুই আসবি আগে তো জানতাম না, জানলে একটা প্লেটে পরিমাণের চেয়ে বেশি ভাত বাড়তাম। যাই হোক, নে বস।
সিনহা গাল ফুলালো, কোমরে হাত দিয়ে বলল, তার মানে কি বলতে চাচ্ছিস, আমি বেশি খাই? সীমান্ত মুখ ভেঙচি দিয়ে খাওয়া শুরু করলো। আনেশাও হেসে বসে পড়ল। সিনহা আর একটু মুখটা বেশি প্রশস্ত করে ভেঙচি দিল, তারপর নিজেও খেতে বসে গেল। খাওয়ার সময় আনেশা আর সিনহা প্রচুর কথা বলছে, মনে হচ্ছে তারা একদিন দুদিনের নয়, অনেক দিনের পরিচিত। সীমান্তের কেন জানি রাগ হচ্ছে। হ্যাঁ, নিজের বোনের উপর এবার হিংসা বা রাগ করাটা বোকামি। সীমান্ত আগে এমন ছিল না, কিন্তু নিজের বউকে নিয়ে তার এমন ফিলিংস জন্মাচ্ছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, সে দেখতে সুন্দর নাই হতে পারে, কিন্তু তার অ্যাটিটিউড আছে 16 আনা। সীমান্ত খানিকটা হুনকার দিয়ে বলল, খাওয়ার সময় কথা বলিস না তো, ভাল লাগে না। সিনহা মুখ ভেঙচি দিয়ে বলল, কেন, তোর হিংসা হচ্ছে বুঝি? মুখ নেই তোর, চাইলে তুইও কথা বল। সীমান্ত বলল, ছোট চাচ্ছা না আমি, হিংসা হয় না আমার। সিনহা বলল, ভালো, তাহলে চুপচাপ খা, আমাদেরকেও আমাদের মতো খেতে দে। সীমান্ত একটু জোরেই বলল, পেটুক কোথাকার। সিনহা সেটা শুনে বলল, নিম পাতা কোথাকার। ওদের দুই ভাই বোনের ঝগড়া দেখে আনাইশা প্রচুর হাসছে। আনাইশার হাসি দেখে সিনহাও ফিক করে হেসে দিল। সীমান্তও নিজেকে গম্ভীর রাখতে চেয়েছিল, কিন্তু তার সামনে দুইটা মানুষ যদি দাঁত বের করে এভাবে হাসে, সে আর নিজেকে কিভাবে আটকাবে। তাই সেও বাধ্য হয়ে হাসির খোরাকে অংশ নিল। বাইরে থেকে হাসাহাসির শব্দ শুনে দরজার কাছে এসে থেমে গেলেন সীমান্তের বাবা। দরজা খোলা ছিল দেখে সেদিকে তাকিয়ে ওদের তিনজনকে হাসি মুখে খেতে দেখে নিজেও হাসলেন তিনি। মনে পড়ল পুরনো কথা, আগে ওরা একসাথে এভাবে সবাই মিলে খেত, যখন বাচ্চাগুলো তার ছোট ছিল। কিন্তু দিনে দিনে সবার ব্যস্ততা বাড়ল, যে যার মতন আসতো যেত, খাবার খেত। সবার ব্যস্ততার মাঝে সীমান্তের মা একা পড়ে গেল। তখন তিনিও নিজের মতন চলতে লাগলেন। ছেলে মেয়ের খোঁজ যে তিনি নেন না এমনটা না, কিন্তু সেটা তিনি প্রকাশ করেন না। এমনিতে ব্যালকনিতে গিয়ে বসে থাকেন, কখন কে বের হলো দেখেন, কিন্তু কোথায় গিয়েছিল, কি করেছিল সেই সব জিজ্ঞাসা করেন না। ছেলে মেয়েরা বড় হয়েছে, তারা হয়তো এখন তাদের মতন জীবন কাটাতে চায়, তাদের মতন স্বাধীনতা চায়। আর ব্যস্ত হয়ে গেলে আবার তো তারা ওদের মা বাবাকে একাই রাখবে। কি দরকার ওদের ব্যস্ত জীবনে হস্তক্ষেপ করে ওদেরকে বিরক্ত করার। সীমান্তের বাবা ছেলে মেয়ে দুটোর মুখে হাসি দেখে আর ভিতরে ঢুকলেন না, চলে গেলেন নিজের ঘরে। তুমি আমাদের মেয়েকে হুট করে নিতে এসেছো, এতগুলো বছর তো তোমার আমাদের মেয়ে কথা মনে পড়েনি? সকাল সকাল ইরশাদকে ওদের বাড়ির ডাইনিংয়ে বসে থাকতে দেখে অবাক হয় মাইশা বাদে বাকি সকলে। মাইশারও প্রথমে চমক লেগেছিল, কারণ সকাল সকাল ইরশাদ আসবে সেটা ভাবেনি সে, কিন্তু আসবে এটা তো জানতো, তাই চমকটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ইরশাদ একবার তাকালো ভাবনার পাশে দাঁড়িয়ে থাকা মাইশার দিকে, জবাব দিল, আপনি আমার মাকে বলেছিলেন আমি আনতে আসলে আপনারা মিহানকে। বাকিটা বলার আগে মনে পড়ল মাইশা তাকে বলেছিল সবাই তাকে মাইশা বলে চিনে, তাই ওই নামে ডাকতে। ইরশাদ বলল, আপনাদের মাইশাকে আমাদের কাছে পাঠাবেন। কালকে উদিত ওই রকম একটা ভুল করলো, কারণ ওরা জানতো না মাইশা বিবাহিত। জানলে হয়তো এরকম কোনো আশা দেখতো না বা এরকম কিছু ভাবতো না। তাই আমি চাই আমাদের বাসায় নিয়ে ধুমধাম করে বিয়েটা করতে। ভাবনা জিজ্ঞাসা করলো, আপনি কিভাবে জানলেন ওইখানের কথাগুলো? আমরা তো ভার্সিটিতে যাইনি এখনো, যে কথাগুলো জানাজানি হবে। ইরশাদ বলল, কনা বলেছে ও গতকাল মাইশাকে দেখেছে, উদিত কিভাবে ওকে নিয়ে যাচ্ছিল সেটাও দেখেছে। তারপর তাইজিনকে ফোন দিলে ও সবটা জানায়, আর তখনই আমাকে বলে আর কি। ভাবনা তাচ্ছিল্য হেসে বলল, তো আপনার হবু বউ আপনার পূর্বের বিয়ের কথা জানেন তো? হবু বউ কথাটা শুনে রেগে যায় ভাবনার বাবা। ইরশাদকে বলে, তোমার মাকে বলছিলাম তোমাদের তালাকের কথা, তুমি তো নিজেই জীবনসঙ্গী ঠিক করেই রেখেছো, তাহলে আর ভাবার কি আছে? আমাদের মেয়েকে ছেড়ে দাও, আমরা ওকে ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিব। ইরশাদ হালকা হাসলো, বলল, আপনাদের মেয়ের গায়ে যে বিবাহিত নামের দাগ লেগে গেছে সেটা কি ভুলে যাচ্ছেন? এত সহজে কি তাকে অন্য পাত্রের দ্বারস্থ করতে পারবেন? খামোখা ভোগান্তি বাড়বে। ভাবনার মা এতক্ষণ চুপ করে শুনছিলেন, এবার উনিও খানিকটা রেগে বললেন। ইরশাদ বলল, এত বছর দেখে রেখেছেন তাই ধন্যবাদ। মিহান যদি নিজের আরেক নাম কাজে লাগিয়ে লুকিয়ে না থাকতো তাহলে এই খেয়ালটা হয়তো আমরাই রাখতে পারতাম। যাই হোক, যতদিন না আমাদের তালাক হচ্ছে ততদিন মাইশা আমাদের বাসায় থাকুক। আমি চাই না ব্যাপারটা জানাজানি হয়ে যাওয়ার পর কেউ আমাদের বাড়ির মানুষদের খারাপ বলুক।
আমার মা বাবাকে শুনতে হোক যে তারা নিজেদের বাড়ির বউকে বের করে দিয়েছে, বলতে গেলে এক প্রকার নিজেদের সম্মান রক্ষার জন্যই। মাইশা অন্যদিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসলো। ইরশাদকে ভালোবাসার জন্য তার ভীষণ আফসোস হচ্ছে। সেও বুঝি উদিতের মতন একই ভুল করলো, নিজের ভালোবাসাকে অপাত্রে দান করে দিল। আমি যাব বাবা, ওনার সাথে যাব। ভাবনা মাইশাকে রেগে কিছু বলবে তার আগেই মাইশা বলল, প্লিজ ভাবনা, মামনি, বাবাই, তোমরা আটকিও না আমায়। তোমরা আমার বিপদে পাশে ছিলে ঠিক, কিন্তু সেই বিপদে আমাকে আগলে নিতে পিছু পা হননি। আমি আঙ্কেল আর আন্টি অর্থাৎ মিস্টার ইরশাদের মা বাবা, তাই ওনাদের কোনোভাবে অসম্মান হোক আমি এটা চাই না। ভাবনার বাবা বললেন, তুই ওদের জন্য কেন ভাবছিস? ওরা তোকে অপমান। মাইশা তার আগেই বলল,